পূর্ণ প্রাণ প্রাণেশ হে। আজকের এই ভিডিওর বিষয়বস্তু কি তোমরা সেটা ভিডিও থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। সপ্তম শ্রেণীর যে দ্বিতীয় কবিতাটা আছে, অর্থাৎ যার নাম কি বঙ্গভূমির প্রতি, কবিতাটার লেখক বা কবিকে বিখ্যাত বাংলা সাহিত্যের অন্যতম মহাকবি হিসেবে তিনি পরিচিত। কারণ বাংলা সাহিত্যের অন্যতম মহাকাব্য তিনিই লিখেছিলেন। তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো এই মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি, এটাই আজকে আমাদের ভিডিওতে আলোচনা করা হবে। তো কবিতাটা বলার আগে কিছু কথা না বললেই নয়। এখানে বঙ্গভূমি বলতে কাকে বোঝানো হয়েছে, বা কোন বঙ্গ মানে কি, বাংলা, ভূমি মানে দেশ। তো বঙ্গভূমি বলতে কিন্তু আমাদের এই বাংলাদেশকে বোঝানো হয়েছে। কবি যখন জন্মেছিলেন তখন আমাদের দেশ অবিভক্ত বাংলা হিসেবে পরিচিত ছিল। অর্থাৎ বর্তমানে যেটা পাকিস্তান এবং বাংলাদেশ, ভারতবর্ষের পশ্চিমে আছে পাকিস্তান এবং পূর্বে আছে বাংলাদেশ। তো এই বাংলাদেশ এবং পাকিস্তান এই তিনটে, এবং আমাদের ভারতবর্ষ, এই তিনটে দেশই কিন্তু এক হয়েছিল, ইউনাইটেড অবস্থায় ছিল যখন ইংরেজরা আমাদের দেশ শাসন করত। তো আমরা এবার দেখব যে কবিতার প্রথমেই লেখা রয়েছে কি, যে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। এটা কার লেখা? এটা একজন অন্যতম ইংরেজ, তিনিও মহাকবি, তার নাম হচ্ছে লর্ড বাইরন। তো সেই বাইরনের লেখা একটা কবিতার থেকে এটা নেওয়া হয়েছে, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। লর্ড বাইরনের একটা অন্যতম সেরা মহাকাব্য হিসেবে বিবেচিত যেটা ইংরেজিতে আছে, তার নাম হচ্ছে ডন জুয়ান। এই ডন জুয়ানটার জন্যই লর্ড বাইরন বিখ্যাত। তো এবারে আমরা চলে আসবো কবিতার লাইন বাই লাইন আলোচনায়। দেখো, কবিতাটা শুরু হচ্ছে, রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মনোহ কোকনদে। অর্থাৎ রেখো মা দাসেরে মনে, মা বলতে কবি কোন মাকে বোঝাচ্ছেন? বঙ্গভূমি মা বা এই জন্মভূমি মা, যিনি বাংলাদেশ। কবি এই বাংলাদেশকেই মা হিসেবে সম্বন্ধ বা সম্বোধিত করছেন। তিনি মাকে বলছেন, তিনি জন্মভূমি বা বঙ্গভূমি মাকে বলছেন যে রেখো মা দাসেরে মনে। দাসেরে বলতে দাসকে, দাস মানে চাকর, এখানে দাস মানে মধুসূদন দত্ত নিজেকে বলছেন। আচ্ছা, তার আগে একটু কবিতার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিই, যে মাইকেল মধুসূদন দত্ত কখন এই কবিতাটা লিখছেন। মাইকেল মধুসূদন দত্ত ভারতবর্ষে জন্মালেও বা বাংলাদেশে বা বঙ্গদেশে জন্মালেও, ভারতবর্ষে তো না, কারণ তার যা জন্মস্থান সাগরদাড়ি সেটা বর্তমানে বাংলাদেশে। তো তার যে জন্মস্থান সেখানে তো বাংলা ভাষায় সব কিছু হয়, কিন্তু তিনি প্রথম থেকেই ইংরেজি সাহিত্যের প্রতি বা ইংরেজি ভাষার প্রতি একটা আলাদা টান অনুভব করতেন। এর ফলে তিনি বিদেশে পাড়ি দেন। তো বিদেশে পাড়ি দেওয়ার সময় তার মনে হয়তো কোথাও একটু ক্ষোভ জেগেছিল বা একটু দুঃখ জেগেছিল। তিনি চলে যাচ্ছেন নিজের কেরিয়ার তৈরি করতে বিদেশে। তো সেই বিদেশে যাওয়ার আগে তিনি বঙ্গভূমি মায়ের প্রতি এই কবিতাটা উৎসর্গ করে দেন। তাই প্রথমে কি দেশকে মা হিসেবে তুলনা করে বলছেন কি, রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে। অর্থাৎ মাগো, তোমার এই দাসকে বা তোমার এই চাকরকে তুমি মনে রেখো, তুমি ভুলে যেও না। এ মিনতি করি পদে, মিনতি মানে কি? মিনতি মানে অনুরোধ। আমি এই অনুরোধটা পদে মানে পায়ে, তোমার পায়ে আমি এই অনুরোধটা রেখে যাচ্ছি যে তুমি আমাকে ভুলো না, তুমি আমাকে মনে রেখো।
সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। সাধিতে মানে মেটাতে। কি মেটাতে? মনের স্বাদ। মনের স্বাদ মানে মনের ইচ্ছা। মনের ইচ্ছা মেটাতে আমি যদি কি ঘটে যদি পরমাদ। পরমাদ মানে ভুল বা অন্যায় বা দোষ। আমার যদি কোনো ভুল ঘটে বা আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে কি মধুহীন করোনা গো তব মনঃ কোকনদে। মধুহীন করোনা গো, এখানে মধু কথাটা দুটো অর্থে ব্যবহার করা হয়েছে। এই প্রশ্নটা আসে যে মধু শব্দটি তিনি কোন দুটি অর্থে ব্যবহার করেছে। প্রথম কথা, মধু শব্দটা মধুসূদন দত্ত নিজের নামকে বোঝাচ্ছেন, তার নিজের নামকে মধুসূদন। আর দ্বিতীয়ত, মধু কথার অর্থ তোমরা জানো, যেটা মৌমাছিরা সঞ্চয় করে, মধু। তো মধুহীন করোনাগো তব মনঃ কোকনদে। মনঃ কোকনদ, কোকনদ মানে হচ্ছে লাল পদ্ম। অর্থাৎ বঙ্গভূমি মায়ের মনের মধ্যে যে লাল পদ্ম, হৃদয়ের মধ্যে যে লাল পদ্ম ফুটে আছে, সেই পদ্মের থেকে তিনি যেন তাকে মধুহীন না করেন। অর্থাৎ মধুসূদনের মতো যদি কোনো মধু সেই পদ্মে থেকে থাকে, মধুর ফোঁটা, তিনি যেন সেই পদ্মফুলের থেকে সেই মধু নামের পদ্মে মধুর ফোঁটাটা তিনি যেন বাইরে না ফেলে দেন, তিনি যেন বাদ না দিয়ে দেন। বা অন্যদিক থেকে মধুসূদনকে তিনি যেন মনের পদ্ম থেকে বিতাড়িত না করেন বা বাদ দিয়ে ছেটে না ফেলেন। বোঝা গেছে? তো পরের লাইনে চলে আসবো। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে। প্রবাসে মানে বিদেশে, তোমরা নিশ্চয়ই জানো এটা। প্রবাসে মানে বিদেশে। দৈবের বসে, দৈবের মানে ভাগ্যের, বসে মানে কারণে। তাহলে বিদেশে যদি আমি যাই এবং সেখানে যদি ভাগ্যের কারণে কি হয়, জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। তাহলে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে, তিনি মাইকেল মধুসূদন দত্ত কবি নিজের দেহকে আকাশের সঙ্গে তুলনা করছে এবং জীবনকে সেই আকাশে বিরাজমান একটা তারার সঙ্গে তুলনা করছে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আকাশের মতো এই দেহ থেকে যদি জীবনের মতো তারা যদি খসে পড়ে, অর্থাৎ আমি যদি মারা যাই, অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন, মা আমি তোমাকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছি এবং সেখানে ভাগ্যের দোষে বা ভাগ্যের তাড়নায় যদি আমার মৃত্যু হয়ে যায়। তারপরে লাইনটা দেখো, নাহি খেদ তাহে। খেদ মানে আক্ষেপ। তাহলে তাতে আমার কোনো আক্ষেপ নেই, আমি মরে যাই, অসুবিধা নেই তাতে। কারণ কি? কারণটা দেখো, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। জন্মিলে মরিতে হবে অর্থাৎ এই পৃথিবীতে যে একবার জন্মাবে, অর্থাৎ যা সৃষ্টি আছে, তাকে কিন্তু একদিন বিনাশপ্রাপ্ত হতেই হবে, তাকে কিন্তু একদিন ধ্বংসপ্রাপ্ত হতে হবে, তাকে কিন্তু একদিন মৃত্যুবরণ করতেই হবে বা মরতেই হবে। কেউ অমর হয়ে থাকবে না। অমরকে কোথা কবে, অর্থাৎ অমরকে কে কোথায় পেয়েছে? অমরকে কেউ কোথায় পায়নি। তো সে তো শুধু ঈশ্বররাই অমর হতে পারে। মানুষ বা জীব বা যে কোনো অবজেক্টস, যে কোনো বস্তু এই পৃথিবীর সবারই কিন্তু একদিন না একদিন ক্ষয় বা ধ্বংস হবেই। সুতরাং আমি জন্মিয়েছি যখন আমি মরে যাব, এটা অবশ্যই ঘটবে, তাতে খেদ নেই। হ্যাঁ, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। তিনি জিজ্ঞেস করছেন বঙ্গভূমি মাকে যে চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, অর্থাৎ জীবনের যে নদী, জীবনের যে প্রবাহমান, আমরা যদি টোটাল আমাদের জীবনের ব্যাপ্তিকে একটা নদীর সঙ্গে তুলনা করি, তাহলে সেই জীবনের নদীতে চিরস্থির কবে নীর, অর্থাৎ সেই জীবনের নদীতে চিরস্থির কবে নীর, অর্থাৎ জল কবেই বা স্থির হয়ে থাকলো। প্রবাহমান এই নদীতে, জীবনের প্রবাহমান এই নদীতে জল কখনোই স্থির হয়ে থাকে না। জল বহমান, জল প্রবাহিত হতেই থাকে, ঢেউয়ের পরে ঢেউ আসতেই থাকে। যে জন্মিয়েছে তাকে মরতেই হবে।
কারণ জীবনের নদী কখনো থেমে থাকে না, জীবনের উদ্দেশ্যই হচ্ছে বয়ে চলা। তো কিন্তু যদি রাখো মনে নাহিমা ডোরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডোরি সমনে, এইখানেই কবির পুরো কবিতার যে উদ্দেশ্য এখানেই এই লাইনগুলোর মাধ্যমেই পরিষ্কার। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডোরি সমনে, কিন্তু যদি রাখো মনে, অর্থাৎ কবি মাকে বলছেন, বঙ্গভূমি মাকে, যে তুমি যদি আমাকে মনে রাখো, আমার শুধু এইটুকুই চাই, তুমি আমাকে একটু মনে রাখো, তোমার মনে একটু জায়গা দাও, তোমার মনের যে কোকনদ পদ্ম, লাল পদ্ম, তার থেকে এই মধুকে হীন করো না, এই মধুকে তাড়িয়ে দিও না, আমাকে মনে রাখো। কিন্তু যদি রাখো মনে, আমাকে মনে রাখলে নাহিমা ডোরি সমনে, সমন মানে যমরাজ, তাহলে আমি যমরাজকেও ভয় পাই না, যমরাজকেও আমি এক লহমায় তার ভয়কে উড়িয়ে দিতে পারি যদি তুমি আমাকে মনে রাখো। কারণ একদিন যে জন্মিয়েছে সে মরবেই। সেই মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। মক্ষিকা মানে মাছি, সাধারণ মাছি। গলে না গো মানে ডুবে যায় না। কিসে কিসে পড়লে? পড়িলে অমৃত হ্রদে। সেন্সটা দেখো কি সুন্দর ইউজ করা হয়েছে। অমৃত হ্রদ মানে কি? অমৃত মানেই আমরা জানি যে অমৃত খায় সে কোনোদিন মরে না, তাই দুটো সেন্স এখানে ইউজ করা হয়েছে। মাছি যদি অমৃত হ্রদের মধ্যে পড়ে যায় তাহলে সে কিন্তু কখনোই ডুবে যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ডুবে গেলে সে তো অমৃত খেয়ে নেবে, তাহলে তার মৃত্যু হবে কি করে? সে তো অমর হয়ে যাবে। এখানে কিন্তু দুটো সেন্সে কথাটা ব্যবহার করা হয়েছে। সেই ধন্য নরকুলে লোকে যারি নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কবি এটাই বলতে চাচ্ছেন, সেই ধন্য নরকুলে, নর মানে মানুষ আর কুলে মানে জগতে, মনুষ্য জগতে সেই ধন্য, সেই মানুষই ধন্য বা লাকি। লোকে যারে নাহি ভুলে, মানুষ যাকে ভোলে না সে এই নরকুলে ধন্য, সেই মানব জীবন তার সার্থক। টাকা পয়সা ধন দৌলত কোনো কাজেই আসবে না, শুধু মানুষের মনে জায়গা করতে হবে। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, অর্থাৎ যে ব্যক্তিকে সর্বজন, সমস্ত মানুষ মনের মন্দিরে, মানে মনের মধ্যে মানুষের যে মন্দির আছে সেই মন্দিরে সেবে সর্বজন, মানে সবসময় সেবে মানে সেবা করে। সদা, সদা মানে সবসময়, সবসময় যে মানুষকে অন্য মানুষেরা মনের মধ্যে স্মরণ করে বা মন্দিরে তাদের মনের মন্দিরে সেবা করে, সেই ব্যক্তি এই নরকুলে ধন্য। এটাই কবি এখানে বারবার বলতে চাচ্ছে। নেক্সট লাইন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি, কহ গো শ্যামা জন্ম দে। কিন্তু কোন গুণ আছে, অর্থাৎ আমার মধ্যে এমন কি কোনো গুণ আছে? যাচিব যে তব, যাচিব মানে চাইব, তব কাছে, তব কাছে মানে তোমার, আর কাছে মানে কাছে। তাহলে আমি যে তোমার কাছে এরকম একটা বর প্রার্থনা করব, কি এই যে কি কি যাচিব? হেন অমরতা আমি, হেন মানে এরকম, অমরতা মানে অমরত্ব। আমি মানে মধুসূদন বলছেন যে আমি যে তোমার কাছে এরকম বর চাইব, অমর হওয়ার বর। তিনি প্র্যাকটিক্যাল, কারণ তিনি জানেন যে ঈশ্বররা হাত দিয়ে যেরকম বর করেন হয়তো তিনি এরকম করবেন না বঙ্গভূমি, কারণ তিনি তো একজন মানুষ নন, তিনি কবি হলেও তিনি জানেন। তো তিনি বঙ্গভূমি মাকে বলছেন যে আমার মধ্যে এমন কী বা গুণ আছে, যে কারণ তিনি জানেন যে অমর হওয়ার একটাই উপায় মানুষের মনে জায়গা করে নিতে হবে। তাহলে আমার মধ্যে কি এমন কোনো গুণ আছে যার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে পারবো? কহ গো শ্যামা জন্ম দে। শ্যামা জন্ম দে মানে হচ্ছে, শ্যামা মানে অ্যাকচুয়ালি সবুজ বনানি, যেটা আর কি বঙ্গভূমিকেই বোঝানো হয়েছে। জন্ম দে মানে যে জন্মদাত্রী, দেশে জন্মিয়েছে মানে তিনিও তো আমাকে জন্ম দিয়েছেন, তিনিও তো পরোক্ষভাবে আমার জন্মদাত্রী মা, যে দেশে আমরা জন্মাই। সুতরাং তিনি বাংলাদেশকে জন্মদাত্রী বলছেন, জন্ম দে। আর শ্যামা মানে সবুজ, আমরা জানি বাংলাদেশ, শুধু বাংলাদেশ কেন, ভারতবর্ষ
চারিদিকে সবুজে সবুজ, বিদেশের মতো নয়। এখানে আমরা গাছকে ভালোবাসি, সবুজকে ভালোবাসি। তো শ্যামা জন্ম দেখে তিনি বলছেন যে আমার মধ্যে এমন কোন গুণ আছে যে আমি তোমার কাছে এরকম অমর হওয়ার বর প্রার্থনা করব। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহদাসে সুবর দে। তবে যদি দয়া করো, অর্থাৎ তুমি যদি মা আমার উপরে দয়া করো, তোমার দয়া আমার যথেষ্ট। তুমি শুধু, আমি জানি তুমি দয়া করলে সব কিছু সম্ভব। তুমি ঈশ্বর, তুমি ভগবান, তুমি মা। মায়ের দয়া, মায়ের আশীর্বাদ সবসময় ফলবেই। তো তিনি বলছেন যে তুমি যদি আমাকে দয়া করো, আশীর্বাদ করো, ভুল দোষ গুণ ধরো, অর্থাৎ আমার যে ভুল আর দোষ আছে আমার মধ্যে, সেগুলোকে যদি গুণ হিসেবে ধরো, ভুল দোষ আমাকে ক্ষমা করে দাও, দিয়ে শুধু গুণগুলো ধরো। আমার মধ্যে একটু হলে তো গুণ আছে, সেই গুণটাই ধরো না, ভুল দোষকে আমার ক্ষমা করে দাও। সেই ভুল দোষকে তিনি ভুলে গুণটা ধরে অমর করিয়া বর দেহদাসে সুবর দে, অর্থাৎ আমাকে অমর বর দান করো তুমি মা, আমার ভুলগুলো ক্ষমা করে দাও, গুণ ধরো, আমার গুণগুলো অ্যাকসেপ্ট করো। দেহদাসে সুবর দে, সুবর দে মানে সুবর দাত্রী, মানে ভালো বর দান করেন যিনি, সেটা মানে হচ্ছে সুবর দে। দেহ মানে দাও, এখানে দেহ মানে বডি না, শরীর না, দেহ মানে দাও, দাসে মানে এই দাসকে, মধুসূদনকে। সুবর দে মানে এই যে সুবরদাত্রী, তুমি আমাকে ভালো বর দাও। কি কেমন সে বর, সে বরটা কেমন, কেমন চাচ্ছেন কবি? খুব সিগনিফিক্যান্ট লাইন, খুব তাৎপর্যপূর্ণ কয়েকটা লাইন লাস্টের। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা, যথা ফলে মধুময় তাম্রস। কি বসন্ত, কি শরদে, ফুটি যেন স্মৃতি জলে, অর্থাৎ মানুষের মনকে তিনি নদীর সঙ্গে তুলনা করছেন, এবং সেই নদীর জলে আমি যেন ফুটে উঠি, ফুটি যেন স্মৃতি জলে। নদীর যে জল, সেটাকে তিনি স্মৃতির সঙ্গে তুলনা করছেন। মানুষের মনের স্মৃতি যদি নদী হয়, যদি জল হয় নদীর, তাহলে সেই নদীর জলে যেন আমি ফুটি, প্রস্ফুটিত হয়ে উঠি। মানসে মা, যথা ফলে, অর্থাৎ সেই নদীটা, মানুষের মনের সেই নদীটা কেমন হবে? মানস, দুটো অর্থে এখানে ব্যবহার করা হয়েছে মানস কথাটা, এটাও পরীক্ষায় আসে। মানস মানে, প্রথম কথা, তিব্বতে একটা সরোবর আছে, জলাশয়, তার নাম মানস। আর একটা হচ্ছে মানস মানে মানুষের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে, মানসে, দুটো সেন্সে এখানে ব্যবহার করা হতে পারে। তো সেই মানস সরোবরে কি হয়? মা যথা ফলে, মানে যেইখানে, এই মানুষ হচ্ছে সেই জায়গা যেখানে সবসময় ফলে, সবসময় ফুটে ওঠে। কি ফুটে ওঠে? মধুময় তাম্রস। মধুময় তাম্রস মানে পদ্ম, শুধুমাত্র পদ্ম না, মধুময়, বিকশিত পদ্ম, সুরভিত পদ্ম, ভালোবাসার যোগ্য পদ্ম, পছন্দের পদ্ম, মধু, মধু থাকবে সেই পদ্মে, সেই মধুময় তাম্রস। কি বসন্ত, কি শরদে, অর্থাৎ বসন্তকালেই হোক বা শরৎকালেই হোক, সব সময় সেই মানস সরোবরে পদ্ম ফুটে ওঠে, পদ্ম ফুটেই থাকে সব সময় সেই সরোবরে। তো মানুষের মনকেও তুমি এমন করে দাও, আমার স্মৃতি যেন সেই তাদের সরোবরের জলে মধুময় তাম্রসের মতো প্রস্ফুটিত হয়ে ওঠে, কখনো যেন এই পদ্ম ফুলের পাপড়ি ঝরে না পড়ে।
এই আশীর্বাদই কিন্তু তিনি বঙ্গভূমির মায়ের কাছে চেয়েছেন, যে তার স্মৃতি যেন সবসময় মানুষের মনে, বাংলাদেশের মানুষের মনে, বঙ্গদেশের মানুষের মনে বা সমস্ত পৃথিবীর লোকের মনে জায়গা করে নিতে পারে। তার কথা একবার শুনলেই যেন তাকে সবাই চিনতে পারে, তার স্মৃতি যেন কেউ না ভোলে। এটাই তিনি বঙ্গভূমি মায়ের কাছে চেয়েছেন এবং এটাই কবিতার বিষয়বস্তু। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং যদি ভিডিওটা সাজেস্ট করার মতো হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটাকে সাজেস্ট করে দিও। আর আমার চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও তুমি মিস না করো। ধন্যবাদ।